শুরুতে জানিয়ে দেব, ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে নামলেন এবার ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব, সাইপ্রাসকে কঠোর হুমকি দিল তুরস্ক। অন্যদিকে রয়েছে, সব নীতি ভঙ্গ করেই আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল। জানিয়ে দেব, দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার সমর্থনের প্রশংসা ইরানি সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে নামলেন ভ্লাদিমির পুতিন। ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025-এ হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সামরিক পোশাক পরে মহড়াস্থলে উপস্থিত হয়েছেন। রাশিয়ার নিঝনি নভগরদ অঞ্চলে মুলিনো প্রশিক্ষণ মাঠে এই দিন মহড়ার শেষ দিনের অনুশীলন চলছিল। মহড়াটি শুরু হয় 12 সেপ্টেম্বর থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অংশ নেয় প্রায় 1 লাখ সৈন্য। ব্যবহৃত হয়েছে 10,000-এর বেশি অস্ত্র, 247টি নৌযান। মহড়ার স্থান শুধু মুলিনোতেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়া ও বেলারুশ মিলিয়ে 41টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এটি অনুষ্ঠিত হয়। রাশিয়ার ছোড়া ড্রোন প্রথমবারের মতো ন্যাটোভুক্ত একটি দেশ কর্তৃক ভূপাতিত এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনায় উত্তেজনা তুঙ্গে ওঠে। এর পরপরই ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে এই মহড়ার আয়োজন করে রাশিয়া। তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। পুতিন মহড়ার অংশ নিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাই এই অনুশীলনের ভিত্তি। তার দাবি, মহড়ার মূল লক্ষ্য ছিল রাশিয়া বেলারুশ যৌথভাবে তাদের রাষ্ট্রকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা আরও বেশি শক্তিশালী করে তোলা। কিন্তু ন্যাটো প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পোল্যান্ড সব সীমান্ত ক্রসিংয়ে বন্ধ করে দিয়েছেন। তাদের আশঙ্কা, এটি নিছক প্রতিরক্ষামূলক মহড়া নয় এবং পূর্ব ইউরোপের বরং চাপ সৃষ্টি করার কৌশল। মুলিনো প্রশিক্ষণ মাঠে পুতিন ঘুরে দেখেন নানা আধুনিক সামরিক প্রযুক্তি। প্রদর্শিত সরঞ্জামের মধ্যে ছিল মোটরসাইকেল, কোয়াড বাইক, উন্নত রাডার ব্যবস্থা এবং ড্রোন প্রতিরোধী অংশ। রুশ গণমাধ্যম জানিয়েছেন, এই মহড়ায় প্রদর্শিত 4 শতাধিক বেশি সরঞ্জামগুলো অনেকগুলোই ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ সরাসরি প্রেসিডেন্টকে মহড়ার অগ্রগতি জানিয়ে রিপোর্ট দেন। এদিকে সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। ইসরায়েলি তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকে কেন্দ্র করে তুরস্ক সাইপ্রাসকে হুমকি দিচ্ছে। তুর্কি কর্মকর্তা বলেছেন, আঙ্কারা সাইপ্রাসের ইসরায়েলি তৈরি বারাক MX সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সতর্ক করে দিচ্ছে, এই পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সাইপ্রাসে চলমান অস্ত্রশস্ত্র তৈরির প্রচেষ্টা দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হবে। এটা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে, কারণ যে সিস্টেমটি সাইপ্রাসে সরবরাহ করা হয়েছে তা অনেক ভয়ানক। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে বলা হয়, ইসরায়েলি স্থলভিত্তিক এই ব্যবস্থাটি একই সাথে 93 মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানকে বাধা দিতে সক্ষম। এর মোতায়েনের ফলে সাইপ্রাসের প্রতিরক্ষার ঢালের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। এর আগে কেবল সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ছিল সাইপ্রাসের। 1997 সালে সাইপ্রাসে রাশিয়া তৈরি S-300 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার ফলে তুরস্কের সাথে অচলাবস্থার সৃষ্টি হয়। এই সামরিক পদক্ষেপকেও হুমকি হিসেবে দেখে আঙ্কারা। তখন সাইপ্রাস গ্রিসে ক্ষেপণাস্ত্র হস্তান্তরের সম্মত হওয়ার পর উত্তেজনা কমে আসে। নাম প্রকাশ না করে তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, তুরস্ক তুর্কি সাইপ্রিয়দের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসরায়েল থেকে বাড়তি কিছু কেনা অপ্রয়োজনীয় এবং উস্কানিমূলক বলে মনে করেন তারা। এদিকে সব নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলছে যুদ্ধবিরতি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে দেশটির সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করে স্থিতিশীলতা আনয়নের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুদ্ধের সব নীতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামলায় 1 ঘন্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী IDF দক্ষিণ লেবানন শহরগুলোর বাসিন্দাদেরকে ঘরবাড়ি খালি করে সরে যাওয়ার জন্য সতর্ক করেছেন। এরপরই একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে পুরো অঞ্চল।
আইডিএফ এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে। তারা বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করা হয়েছে। বেসামরিক লোকজন তাদের লক্ষ্যবস্তু নয়, সশস্ত্র হিজবুল্লাহর গোষ্ঠী হুমকি ধ্বংস করতেই এই হামলা হচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছেন। এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকদের নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গুলিতে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল শিফা এবং আল আহলি আরব হাসপাতালের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা ক্ষুধার্ত, অসুস্থ এবং আহত মানুষদের জন্য শেষ ভরসার জায়গা ছিল। আল শিফার বাইরে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আল আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও ৪ জন। হামাস এই হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধ অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। হামাস বলছে, জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের একদিনেরও কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তারা আরও বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবাধ্যতা এবং স্পষ্ট অবজ্ঞার প্রতি একটি স্পষ্ট বার্তা। এদিকে দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলেছে ইসরায়েল। গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করছেন, সেখানে সামরিক চেকপোস্ট এবং লোহার গেট দিয়ে ঘিরে ফেলেছে ইসরায়েল। তারা জানিয়েছে, শহরের ভেতরে এবং আশপাশে ইতোমধ্যে ৮৮টি ব্যারিয়ার বসানো হয়েছে, যা সাধারণ নিরাপত্তা নয় বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ। বুধবার এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নরের দপ্তর জানিয়েছে, এসব অবকাঠামোর উদ্দেশ্য হল শহরটিকে ফিলিস্তিনি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানকার বাসিন্দাদের উপর বৈষম্যমূলক নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া। সর্বশেষ যেসব চেকপোস্ট বসানো হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর পূর্ব জেরুজালেমের মিখমাস আল রাম শহর এবং পূর্বাঞ্চলের আল আজাজিরা এলাকা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এসব উদ্যোগ আসলে জেরুজালেমকে ইহুদিকরণ এবং শহরে আরব ইসলামী পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪টি। এর মধ্যে শুধু জেরুজালেম এবং আশপাশেই রয়েছে অন্তত ৮৮টি চেকপোস্ট। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে রাশিয়ার সমর্থনের প্রশংসা ইরানি সেনাপ্রধানের। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ১২ দিনের যুদ্ধে রাশিয়ার দৃঢ় সমর্থনের প্রশংসা করেছেন। রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভের সঙ্গে বৈঠকে মুসাভি জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের পক্ষে মস্কোর খুব দৃঢ় এবং সুদৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং সবসময় কূটনীতিকে প্রাধান্য দেয়। এবং বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ। শত্রুপক্ষকে উদ্দেশ্য করে মুসাভি বলেন, শত্রুরা আলোচনাকে প্রতারণার আড়াল হিসেবে ব্যবহার করছে এবং ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করেছে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শক্তভাবে জবাব দিয়েছে। রুশমন্ত্রী সিভিলেভ ইসরায়েলি হামলা নিহত ইরানি সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের জন্য সমবেদনা জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য যৌথ কমিশনকে সক্রিয় করার পক্ষে সমর্থন জানিয়েছেন। উভয় পক্ষই কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গত ১৩ জুন ইসরায়েলে আগ্রাসনের মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয় এবং এই হামলায় অন্তত ১০৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ ছিলেন।